আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা জন্ডিস নিয়ে একটু আলোচনা করি। এটা তোমরা জানো যে হোয়াট ইজ জন্ডিস। জন্ডিস ইজ ডিফাইন্ড অ্যাজ ইয়েলো কালারেশন অফ স্ক্লেরা মিউকাস মেমব্রেন ইন স্কিন ডিউ টু রেইজড লেভেল অফ বিলিরুবিন দ্যান নরমাল ইন দ্য ব্লাড। এটা ফার্স্ট ইয়ারে মনে তোমরা পড়েছো। এটা নরমাল লেভেল, ল্যাটেন্ট জন্ডিস এবং ক্লিনিক্যাল জন্ডিস তিনটাকে আমরা আলাদা করেছি। এটা এইভাবেই আছে। নরমাল লেভেলটা জানতে হবে 0.3 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। মাইক্রোমোল পার লিটারটা মনে থাকে না, কিন্তু এটা বিভিন্ন ইনভেস্টিগেশন সেন্টারে ওরা এই লেভেলটাও দিতে পারে। ক্লিনিক্যাল জন্ডিস মোর দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার জানতে হবে, এটা জিজ্ঞেস করে ক্লিনিক্যাল জন্ডিস কখন আমরা পাবো। আচ্ছা, এখন ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়েছো তোমরা যে বিলিরুবিন মেটাবলিজম। বিলিরুবিন থেকেই তো আমরা বিলিরুবিন মেটাবলিজমটা একটু রিভিশন দিলে বুঝতে পারবো আর কি কিভাবে জন্ডিসটা আমাদের কিভাবে প্রমিনেন্ট হচ্ছে, জন্ডিস কেন হচ্ছে, সিরাম বিলিরুবিন লেভেলটা কেন বাড়তেছে, সিরাম বিলিরুবিনটা কি ধরনের আছে, একটা কনজুগেটেড বিলিরুবিন একটা আনকনজুগেটেড বিলিরুবিন, কখন কোনটা বাড়তেছে। এই জিনিসগুলো একটু ক্লিয়ার ধারণা না থাকলে তোমরা বুঝতে পারবা না যে হেপাটাইটিসের জন্য যে জন্ডিস হচ্ছে সেটা কিরকম, অবস্ট্রাকটিভ যে জন্ডিস হচ্ছে সেটা কিরকম। এই জিনিসগুলো একটু বিলিরুবিন মেটাবলিজমটা কিছুটা রিভিশন দাও, মুখস্থ থাকবে না তারপরও। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেক তীর চিহ্ন দেওয়া আছে, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। দেখতে পাচ্ছ ফখরুদ্দিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার আপনাকে দেখা যাচ্ছে না, দেখতে আমাকে পাচ্ছি। দেখলে দরকার নেই তো, আমাকে দেখলে তো আর স্ক্রিন দেখতে পারবা না, আমার পারবে চেহারা। স্যার, আপনাকে দেখা যাবে এই নিচে। আচ্ছা, আমি ওটা অফ করে রাখছি, ঠিক আছে। আর করোনা হওয়ার পর আমার চেহারা ছোট তো এত সুন্দর না, দেখা লাগবে না, থাক। আচ্ছা শোনো, এখানে দেখো আরবিসি ব্রেকডাউন। আমরা জানি যে আরবিসি একটা টাইমে হওয়ার পরে 120 দিন হয়ে যাওয়ার পর আরবিসিটা ব্রেকডাউন হয় ম্যাচিউর হওয়ার পরে। ও ইট ইজ ব্রেকস ইনটু হিম এন্ড গ্লোবিন। গ্লোবিন গোস টু দ্য প্রোটিন পুল। আমাদের বডিতে যে প্রোটিন পুল আছে, গ্লোবিনটা সেখানে চলে যায়, সেখান থেকে সে আবার রিইউজ হয়। The heme is breaks down to biliverdin and iron. আয়রনটা স্টোর হয়ে যায় বডিতে, থাকলো বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা হচ্ছে প্রিকারসর অফ বিলিরুবিন। এই বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হয়। এই বিলিরুবিনটা প্রথম যে বিলিরুবিনটা হয়, দিস ইজ আনকনজুগেটেড বিলিরুবিন, এটা মাথায় রাখতে হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দিস আনকনজুগেটেড বিলিরুবিন, তোমরা বাম দিকে দেখো, বাম পাশে যে দেখতে পাচ্ছ, এই আনকনজুগেটেড বিলিরুবিনটা, তোমরা কি কার্সারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় স্যার, কাটছাট দেখা যায়। লেকচার ওয়াটার ইনসoluble হ্যাঁ, এই এর উপর ওয়াটার আছে। ইনসoluble। আনকনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার ইনসoluble, এই পয়েন্টটা মুখস্থ রাখতে হবে। দিস ক্যান নট পাস ইন ইউরিন। এই আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে পাস করতে পারে না। দিস ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড। ব্লাডে আমরা এই আনকনজুগেটেড বিলিরুবিনটা পাবো। এটা কি নরমাল হেলদি পারসন, প্রেজেন্ট ইন দ্য আনকনজুগেটেড বিলিরুবিন অফ নরমাল হেলদি পারসনে। যেমন তোমার আমার, যদি আমরা যে বিলিরুবিনটা বললাম যে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 3 মিলিগ্রাম, এটা আমরা কোন বিলিরুবিনটা পাবো? কনজুগেটেড না আনকনজুগেটেড? এটা আনকনজুগেটেড বিলিরুবিনটা। কেন নরমাল হেলদি পারসনে আমরা আনকনজুগেটেড বিলিরুবিনটা পাবো? হোয়াই নট কনজুগেটেড বিলিরুবিন? এই বিলিরুবিন কনজুগেশনটা কোথায় হয়? দিস বিলিরুবিন কনজুগেশন হচ্ছে লিভারে, হেপাটোসাইটে। তাহলে বিলিভার্ডিন থেকে যে বিলিরুবিনটা হচ্ছে, সেই বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে লিভারে যে হেপাটোসাইটে যে ওখানে গ্লুকুরোনাল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে সে কনজুগেশন হয়, তারপরে সে বাইলে এক্সক্রিয়েশন হয়। এই কনজুগেটেড বিলিরুবিন বাইলে এক্সক্রিয়েশন হয়। এই কারণে কনজুগেটেড বিলিরুবিনটা আমরা নরমাল হেলদি পারসনে ব্লাডে পাবো না। ব্লাডে আমরা যেটা পাবো নরমালি, সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, দ্যাট ইজ ওয়াটার ইনসoluble। কোনো ওয়াটার ইনসoluble বিলিরুবিন ইউরিনে পাস করতে পারবে না, গ্লোমেরুলার মেমব্রেন পাস করতে পারবে না। তাহলে নরমালি আমরা ইউরিনে কোনো বিলিরুবিন পাবো না, ঠিক আছে। আচ্ছা, এখন যে নরমাল যে কনজুগেটেড বিলিরুবিনের যে কনজুগেশন হলো, দিস কনজুগেটেড বিলিরুবিন সিক্রেটেড ইনটু বাইল। এই কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলুবল, ইট ক্যান পাস ইন ইউরিন। কিভাবে ইউরিনে পাস করবে? টার্মিনাল আইলিয়ামে যে এই যে কনজুগেটেড বিলিরুবিনটা বাইলের মাধ্যমে ডিউডেনামে আসলো, তারপরে সে যখন টার্মিনাল আইলিয়ামে যাবে,
সেখানে সে ইউরোবিলিনুজনে কনভার্ট হবে। ইউরোবিলিনুজনের দুইটা অংশ আছে, 5% সে রিঅ্যাবজর্পশন হবে পোর্টাল সার্কুলেশনে, আর বাকি অংশ ইজ টু লার্জ ইনস্টেনে চলে যাবে স্টারকোবিলিনুজেন। যখন ফিসেসে সে আনকনজুগেটেড, লিভারে যে সে কনজুগেটেড বিলিরুবিন হবে। আনকনজুগেটেড বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন ওয়াটার ইনসoluble, কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলুবল। তোমরা কি কথা শুনতে পাচ্ছ না ডিসরাপশন হয়েছে কথায়? স্যার মাঝখানে একটু ঝামেলা হয়েছে স্যার, এই আপনার কথা শোনা যায়নি নেটে। মোবাইলের হটস্পট দিয়ে কানেকশন দেওয়া, কল আসলে তো স্যার তাহলে স্যার আপনি ইউরোবিলিনুজনের পরের কথাটা আবার বলেন স্যার। হ্যাঁ ইউরোবিলিনুজন যে তৈরি হলো ওখান থেকে আর শুনতে পাইনি আমরা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখানে ইউরোবিলিনুজেন যেখানে আসলো, প্রথমে আমরা বলছিলাম যে আগের কথায় যে কনজুগেটেড বিলিরুবিনটা বাইলে সিক্রেশন হবে, ডিউডেনামে আসবে, সেখান থেকে স্মল ইন্টেস্টাইন এসে ইউরোবিলিনুজেন হবে টার্মিনাল আইল্যান্ড। এখান থেকে কিছু সে রিঅ্যাবজর্পশন হবে, পোর্টাল সার্কুলেশনে যাবে, আর বেশিরভাগ অংশ সে লার্জ ইন্টেস্টাইনে স্টুলের সাথে বের হয়ে যাবে, সেই স্টারকোবিলিনোজেন স্টারকোবিলিন। আর যে অংশটা পোর্টাল সার্কুলেশনে যাচ্ছে সেখানে সে আবার লিভারে সিক্রেশন হবে, আবার অ্যাবজর্পশন হবে, আবার একই রকম আগের মতো, এটার মতো, ঠিক আছে, এখানকার মতো হবে যেটুকু পোর্টাল সার্কুলেশনে যাবে, কিন্তু বেশিরভাগ সে স্টারকোবিলিন হয়ে যাবে। কিন্তু এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কনজুগেটেড বিলিরুবিন সে বাইলে চলে যাবে। কনজুগেটেড বিলিরুবিন আমরা ইউরিনে ইউজুয়ালি পাচ্ছি না নর্মাল পার্সনের, ঠিক আছে, নর্মাল পার্সনের ইউরিনে আমরা কোনো বিলিরুবিন পাবো না। আমরা পরে যাই, পরে গেলে তোমরা আবার এখানে আমরা আসবো প্রয়োজন। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিনের আরেকটা নাম হচ্ছে ইনডাইরেক্ট হাইপার বিলিরুবিন। এটা কখন কখন আমরা পাবো? হিমোলাইটিক অ্যানিমিয়া, ফিজিওলজিক্যাল জন্ডিস ইন নিউবর্ন, এক্সটেন্সিভ হেপাটোসেলুলার জন্ডিস। বাকি নিচের দুইটার কথা ভুলে যাও। নাম্বার 1 হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা প্রথমে বলেছি এখানে যে আমরা নরমাল হেলদি পারসনে ওয়াটার ইনসoluble বিলিরুবিন পাই, নরমাল হেলদি পারসনে পাই, বাকি ওর যখন লিভারে চলে যাবে সে কনজুগেটেড হবে। কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়াতে যখন এক্সটেন্সিভ আরবিসি ব্রেকডাউন হয় তখন লিভার আর সবগুলোকে কনজুগেশন করতে পারে না। হেপাটোসাইট যে কনজুগেশনটা করে, ও হেপাটোসাইট যে কনজুগেশনটা করে এত কনজুগেশন আর সে হিমোলাইটিক অ্যানিমিয়াতে সে আর করতে পারে না। তখন যে অংশটুকু সে কনজুগেশন করতে পারে না, আনকনজুগেটেড যে বিলিরুবিনটা থাকে, তখন সেটা ব্লাডে আমরা পাই। এই কারণে আমরা বলেছি প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিন আমরা হিমোলাইটিক অ্যানিমিয়াতে পাবো। আর অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রিডমিনেন্টলি সাধারণত কনজুগেটেড বিলিরুবিন পাবো। এটা আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে যখন যাচ্ছি তখন আবার আমরা আলোচনা করব। আর হেপাটোসেলুলার জন্ডিসে মিক্সড, বোথ কনজুগেটেড বিলিরুবিন এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন দুইটাই থাকে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এইটাতে মাথা খারাপ হয়ে যাবে, এই ছকটাতে। এখানে একটা ছক আছে যে এটা তোমরা সব পড়ার পরে বুঝতে পারবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে এখানে, এটা আলোচনা করলে মাথা খারাপ হয়ে যাবে। এখানে দেখো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমরা কিছু করেছি, প্রি হেপাটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস। প্রি হেপাটিক জন্ডিস যেটা হিমোলাইটিক জন্ডিস আমরা যেটাকে বলছি, হিমোলাইটিক অ্যানিমিয়াতে যেটা হয় প্রি হেপাটিক জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিস যখন লিভারের হেপাটোসাইট গুলো ড্যামেজ হবে, যেমন হেপাটাইটিস, সিরোসিস এসবগুলো। আর অবস্ট্রাকটিভ জন্ডিস তো আমরা জানি, অবস্ট্রাকটিভ জন্ডিস যে কোলিডোকোলিথিয়াসিস অথবা মেলিগন্যান্সি, কোলাঞ্জিওকার্সিনোমা, পেরিএমপিলোরি কার্সিনোমা, সিএ হেড অফ প্যানক্রিয়াস, এগুলোকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলছি। এই তিনটার সিনারিও আমি তোমার এটিওলজি, ক্লিনিক্যাল ফিচার্স এবং ইনভেস্টিগেশন সবগুলো মিলে এখানে টু দা পয়েন্ট নিয়ে এসেছি। এখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। কথা শুনতে পাচ্ছ ফখরুদ্দিন?
জি স্যার, এখন শোনা যায় স্যার। আচ্ছা, এখানে দেখো প্রি হেপাটিক জন্ডিসের এটিওলজি আমরা জানি, হেমোলাইটিক অ্যানিমিয়া। এটাকে তোমার জানলে হবে, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। সি নম্বরটা দরকার নেই, ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, এটা সি ইম্পর্টেন্ট না। এন্ড আমি অনেক ইনফরমেশন লিখছি, সবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না বা অত মনে রাখতে পারবে না। হ্যাপাটোসেলুলার জন্ডিস মনে রাখো যে কনজুগেশন করতে পারতেছে না লিভার, হ্যাপাটোসাইট কনজুগেশন করতে পারছে না, সিরোসিস হেপাটাইটিস ড্রাগস, এতটুকু মনে রাখলেই হবে। শুধু কালারটুকু যেটা কালার দেওয়া আছে এটুকু মনে রাখলেই হবে। এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিসে biliary অবস্ট্রাকশন, এটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো দরকার নেই এটিওলজির ক্ষেত্রে। প্রি হেপাটিক হেপাটিক জন্ডিসে জন্ডিসটা কেমন হয়? মাইল্ড জন্ডিস, হেপাটোসেলুলারে ভেরিয়েবল। আর ডিপ জন্ডিস পাচ্ছি আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে। এখন কখন আমরা মাইল্ড বলতেছি, কখন ডিপ বলতেছি, ব্র্যাকেটে দেওয়া আছে যে লেস দেন 5 মিলিগ্রাম পার ডেসিলিটার মাইল্ড জন্ডিস বলতেছি, মোর দেন 10 মিলিগ্রাম পার ডেসিলিটারকে আমরা ডিপ বলতেছি। যেমন আগে আমরা আলোচনা করেছি যে হেমোলাইটিক জন্ডিসে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিন থাকবে, অবস্ট্রাকটিভ জন্ডিস সাধারণত কনজুগেটেড থাকবে। ইউরিন, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম ইউরিন, যেটা ওয়াটার ইনসলুবল সেটা ইউরিনে পাস করতে পারে না, এই কারণে বিলিরুবিন ইউরিনে অ্যাবসেন্ট থাকবে হেপাটিক প্রি হেপাটিক জন্ডিসে। কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে ডার্ক ইউরিন হবে। কেন ডার্ক ইউরিন হবে? কারণ কনজুগেটেড বিলিরুবিনটা যেটা লেভেল বেড়ে যায় সেটা ওয়াটার সলুবল, সে গ্লোমেরুলার মেমব্রেন পাস করবে এবং ইউরিনে পাওয়া যাবে। কেন অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিন ডার্ক হয়? তার কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানে। স্টুলটা তো ইম্পর্টেন্ট না আলোচনা করা, স্টুল হ্যাঁ একটাই আছে যে স্টুল পেল স্টুল কেন হয় অবস্ট্রাকটিভ জন্ডিসে, কেন পেল স্টুল হয়? কারণ ওই যে স্টারকো বিলিনোজেন অ্যাবসেন্ট থাকে, যেহেতু বাইল ডাক্ট অবস্ট্রাক্টেড থাকে, বাইলের মধ্যে বিলিরুবিন আসতে পারে না, কনজুগেটেড বিলিরুবিন, ফলে স্টারকো বিলিনোজেন অ্যাবসেন্ট থাকে, এই কারণে স্টুলটা পেল স্টুল হয়। আর এগুলো ইনফরমেশন, এটাই খুব ইম্পর্টেন্ট। অ্যালকালাইন ফসফেটাস বেশি পাবো আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর প্রি হেপাটিক এন্ড হেপাটোসেলুলার জন্ডিসে অ্যালকালাইন ফসফেটাস উইল বি মানে খুব বেশি সিগনিফিকেন্ট না। কিন্তু এএলটি এবং এএসটি হেপাটোসেলুলার জন্ডিসে বেশি হাই থাকবে, ভেরি হাই। অবস্ট্রাকটিভ জন্ডিসে মডারেট থাকবে। প্রথম মিন টাইম খুব ইম্পর্টেন্ট, অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রলং থাকবে। হেপাটোসেলুলার জন্ডিসে যদি প্রথম মিন টাইম প্রলং থাকে তাহলে বুঝতে হবে লিভার এক্সটেন্সিভ ড্যামেজ। আমরা আবার আসল কথায় চলে আসি, আসলে পড়াতে চাচ্ছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস, হলমার্কস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, ক্লিনিক্যাল ফিচার যেগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যে তোমরা জানো নাম্বার 1 ডিপ জন্ডিস, নাম্বার 2 ইচিং, নাম্বার 3 পেল স্টুল, নাম্বার 4 ডার্ক ইউরিন, নাম্বার 5 হচ্ছে স্ক্র্যাচ মার্ক থাকবে। আমরা যখন এক্সামিন করব গায়ে সে রুগীটা অনেক গা চুলকায়, স্ক্র্যাচিং করে ইচিং এর জন্য, অনেক স্ক্র্যাচ মার্ক, এই জন্য তাকে অ্যাবডোমেন, হাত পা, লিম্বস এগুলো আমাদের দেখতে হবে। এগুলো ইচিংটা কেন হয় অবস্ট্রাকটিভ জন্ডিসে? হোয়াই ইচিং অকার্স? লেখা স্যার আছে দেখো, স্কিনে বাইল সল্ট বাইল ডিপোজিট। সল্ট। স্যার ভাইসলটা স্কিনের ডিজিজ হয়, হিস্টামিন রিলিজ করে স্যার ওখানে। লেখা আছে, বাইল সল্ট ইরিটেট করে পেরিফেরাল নার্ভ এন্ডকে, এজন্য হ্যাঁ জি সেটা। স্যার, স্কিন ডিজিজ হয়। আর বাকিগুলো বলা আছে, ডার্ক ইউরিনটা কেন ডার্ক হবে, স্টুল কেন পেল হবে, হ্যাঁ এই কথাগুলো আমরা আলোচনা করেছি, আবার প্রয়োজনে তোমরা আবার দেখে নিবা। আর নিচের কথাটুকু থাক, লাগবে না। আর আমরা এখন আসল কথা চলে আসি, অবস্ট্রাকটিভ জন্ডিস পড়াইতে যেই আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা তাহলে এতক্ষণ কি কি আলোচনা করলাম? এখানে আমরা বিলিরুবিন মেটাবলিজম আরবিসি ব্রেকডাউনের কথা, সেটা কিভাবে বিলিবার্ডিন বিলিরুবিন হয় লিভারে, যে কনজুগেটেড বিলিরুবিন, সেখান থেকে আমরা ঢুকে পড়লাম। এখন প্রিডমিনেন্টলি কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন, হিমোলাইটিক অ্যানিমিয়া, কনজুগেটেড অবস্ট্রাকটিভ জন্ডিস, মিক্সড হেপাটোসেলুলার, এখানে আলোচনা হলো কিছুটা। এবার আসো হলমার্ক অফ জন্ডিস, আলোচনা হচ্ছে ডিপ জন্ডিস, ইচিং, পেল স্টুল, ডার্ক ইউরিন এন্ড স্ক্র্যাচ মার্ক। আর ডেফিনেশন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আলোচনা আর করলাম। সার্জিক্যাল জন্ডিস সম্বন্ধে একটু কথা বলা আছে, একই কথা, যেটা সার্জিক্যাল জন্ডিস সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে, দুইটা নাম আছে। আরো ডেফিনেশন ভালো কেউ পাইলে পড়তে পারো, আছে। আমি আপাতত সার্জিক্যাল জন্ডিসটা একটু শর্ট একটা ডেফিনেশন নিয়ে আসছি। ইম্পেয়ার্ড বাইল ফ্লো ডিউ টু অবস্ট্রাকশন বাই অর্গানিক কজ। অর্গানিক কজ, সে অর্গানিক কজ মেবি ইন্ট্রাহেপাটিক, মেবি এক্সট্রাহেপাটিক। আর একটা শব্দ আছে কোলেস্টেটিক জন্ডিস। এই কোলেস্টেটিক জন্ডিসটাও ইম্পেয়ার্ড বাইল ফ্লো, কিন্তু সেটা এক্সট্রাহেপাটিক না। দেখো এখানে নিচে দেখো,
ইন্ট্রাহেপাটিক কজ ফাংশনাল হতে পারে, ড্রাগস, হেপাটাইটিস, এটা দিয়ে কোলোস্টেটিক জন্ডিস আমরা। অর্গানিক যখনই হবে তখনই সেটা সার্জিক্যাল জন্ডিস। আর এক্সট্রা হেপাটিক সবসময় অর্গানিক কজ, এক্সট্রা হেপাটিক সবসময় অর্গানিক কজ। ইন্ট্রাহেপাটিক অর্গানিক হতে পারে, ফাংশনাল হতে পারে। এটিওলজি অবস্ট্রাকটিভ জন্ডিস তোমরা পড়েছো, এটা একদম তোমাদের শক দেওয়া আছে বইয়ের মধ্যে সম্ভবত। ইন দ্য লুমেন, ইন দ্য ওয়াল, আউটসাইড, এটা মুখস্থ লাগবে, রিটেন এবং ভাইবা দুই জায়গাতেই মুখস্থ লাগবে। এটিওলজি অবস্ট্রাকটিভ জন্ডিস খুব ধরে পরীক্ষা। এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো বলতেই হবে, কালার করে দিয়েছি। ইন দ্য লুমেন, গলস্টোন, আরো জিজ্ঞেস করতে পারে আর কি হতে পারে, রাউন্ড ওয়ার্ম দিয়ে হতে পারে। আর একটা কোশ্চেন করে যে না ওয়ার্ম কিভাবে কোন রুটে যায়, হ্যাঁ ওয়ার্ম অবস্ট্রাকটিভ জন্ডিস করতেছে, ওয়ার্ম কিভাবে যায়। এখানে দুইটা থিওরি আছে, দুইজন বিভিন্ন রকম স্যার বিভিন্নটা পছন্দ করে। কেউ বলে যে এম্পুল অফ ভাটার দিয়ে যায়, কেউ বলে যে না পোর্টাল সার্কুলেশনে সে যায়। সার্কুলেশন। হ্যাঁ ওইভাবে বিভিন্ন ভাবে তোমরা এটা স্যাররা এখন এক এক স্যার এক একটা পছন্দ করে, তো স্যারের মতিগতি বুঝে অ্যান্সার দিবা। ইন দ্য ওয়াল, টিউমার, কোলাঞ্জিওকার্সিনোমা, বাইল ডাক্টের যে টিউমার সেটাকে আমরা বলি কোলাঞ্জিওকার্সিনোমা। এটা জিজ্ঞেস করবে কিন্তু, কোলাঞ্জিওকার্সিনোমা বলতে কি বুঝো। বিলের স্ট্রাকচার অনেকগুলো কথা লেখা আছে, এগুলো তোমাদের পড়ার দরকার, ইম্পর্টেন্ট না, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য এত কথা মনে রাখতে পারবা না। কিন্তু আউটসাইড দ্য ওয়াল এটা খুব ইম্পর্টেন্ট। সিএ হেড অফ প্যানক্রিয়াস, এম্পুলারি কার্সিনোমা, পেরিএম্পুলারি কার্সিনোমা, এনলার্জ লিম্ফ নোড। যে কোনো কারণে লিম্ফ নোড গুলো ওখানে প্রোটোহাইপাটাইটিসের লিম্ফ নোড এনলার্জ হতে পারে। কি কি কারণে হতে পারে? মনে করো একটা পেশেন্টের সিএ গল ব্লাডার আছে, সেখান থেকে লিম্ফ নোড এনলার্জ হতে পারে। একটা পেশেন্টের সিএ স্টোমাক, সিও স্টোমাক থেকে বিভিন্ন ভাবে ওখানে লিম্ফ নোড এনলার্জ হতে পারে। ইন্ট্রাহেপাটিক যে কোনো মেলিগনেন্সি থেকে এখানে প্রোটোহাইপাটাইটিস লিম্ফ নোড এনলার্জ হতে পারে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকেও অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, রেয়ার। তোমাদেরকে সিএ হেড অফ প্যানক্রিয়াস কেউ পড়াইছে? ফখরুদ্দিন, হ্যাঁ জি স্যার। সিএ হেড অফ প্যানক্রিয়াস কি পড়ানো হয়েছে? জি স্যার, সি হেড অফ প্যানক্রিয়াস পড়াইছি স্যার। কে পড়েছে? স্যার জয় স্যার পড়াইছি স্যার। জি স্যার। কমপ্লিট? জি স্যার কমপ্লিট। অনেক আগে পড়াইছিল স্যার, সেই আচ্ছা ঠিক আছে। না উনি প্যানক্রিয়াটাইটিস পড়াইছিল, এগুড প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সি হেড অফ প্যানক্রিয়াস। জি স্যার এটা পড়াইছিল। সি হেড অফ প্যানক্রিয়াস পড়াইলে তো সেখানে অবস্ট্রাকটিভ জন্ডিসটা আলোচনা করা হবে। ঠিক আছে চলো দেখি। প্যাটার্ন অফ কমপ্লিকেশন এটা বলছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এমনি সি হেড অফ প্যানক্রিয়াসের কমপ্লিকেশন হিসেবে এটা বলছিল স্যার, যেমন একটু জন্ডিস নিয়ে আসবে পেশেন্ট। আচ্ছা আচ্ছা, এই যে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আমরা আলোচনা করছি বা জন্ডিস নিয়ে আলোচনা করছি, এই বিভিন্ন পেশেন্টের যে জন্ডিসটা হয়, কেউ এসে বলে যে তার সবসময় জন্ডিস থাকতেছে, কেউ বলে না স্যার কোনোদিন জন্ডিস থাকে, কোনোদিন আমি ভালো থাকি, কেউ বলে যে না জন্ডিসটা কখনো বাড়ে কখনো কমে, পুরোপুরি ভালো হয় না, কেউ বলে যে পুরোপুরি ভালো হয়ে যায়, কেউ বলে পুরোপুরি ভালো হয় না, আর কেউ বলে না স্যার বাড়তেইছে বাড়তেইছে। এই যে জন্ডিসের প্যাটার্ন, আমরা এটাকে বলি প্যাটার্ন অফ জন্ডিস। যেমন ফিভারের প্যাটার্ন আছে, ফিভারের প্যাটার্ন করছো না, ফিভারের টাইপস, জি স্যার বুঝছি স্যার। এরকম জন্ডিসেরও একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলোকে আমরা তিনটা প্যাটার্ন বলছি, প্রোগ্রেসিভ জন্ডিস, ফ্লাকচুয়েটিং জন্ডিস এন্ড ইন্টারমিটেন্ট জন্ডিস। এই তিনটা টার্ম ক্লিয়ার বুঝতে হবে। প্রোগ্রেসিভটা সহজ বোঝাটা, যে হ্যাঁ দিনে দিনে বাড়তেছে। কেন দিনে দিনে বাড়তেছে? কারণ যে জায়গাটাতে অবস্ট্রাকশন করেছে, অবস্ট্রাকশনের লেভেলটা বাড়তেইছে। এক নম্বর যদি কজ বলি আমরা, সিএ হেড অফ প্যানক্রিয়াস। প্রোগ্রেসিভ জন্ডিস হচ্ছে সিএ হেড অফ প্যানক্রিয়াস এক নম্বর কজ। তারপরে কোলাঞ্জিওকার্সিনোমা, অ্যাডভান্স কেস অফ কার্সিনোমা গল ব্লাডার, আর বাকিগুলো আরো আলোচনা করার প্রয়োজন নাই, তোমাদের জন্য দরকার নেই, তোমাদের এই তিনটা জানাই যথেষ্ট। এটা হচ্ছে প্রোগ্রেসিভ জন্ডিস, জন্ডিস কমবে না, ডে বাই ডে ডিপ জন্ডিস হবে। আর এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস, ইন্টেন্সিটি অফ জন্ডিস ডিক্রিজেস বাট নেভার কামস টু নর্মাল। কখনোই সে নর্মাল হবে না, কিন্তু কমে যাবে। এটা হচ্ছে একটাই এক্সাম্পল, পেরিএম্পুলারি কার্সিনোমা। কেন কমে যায়? পেরিএম্পুলারি কার্সিনোমার যে মেলিগন্যান্ট টিস্যু গুলো আছে, সেগুলো নেক্রোসিস হয়ে যায়, শেডিং আউট অফ মেলিগন্যান্ট নেক্রোটিক টিস্যু। ও নেক্রোসিস হওয়ার পরে রাস্তাটা একটু ক্লিয়ার হয়, কিছুটা বাইল আবার ডিউডেনামে চলে যায়, এই কারণে জন্ডিসের লেভেলটা কমে যায়। এই জন্য এটাকে বলা হয়েছে ফ্লাকচুয়েটিং জন্ডিস। কিন্তু জন্ডিস কিন্তু সম্পূর্ণ ভালো হয় না, নেভার কামস টু নর্মাল। আর এটা হচ্ছে সি ইন্টারমিটেন্ট জন্ডিস।
ইন্টারমিডিয়েট জন্ডিস মানে কখনো জন্ডিস থাকবে, কখনো জন্ডিস থাকবে না। কখন? পেশেন্টস এর ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ হিস্ট্রি অফ জন্ডিস ফ্রি পিরিয়ড। সে কখনো জন্ডিস থাকবে, কখনো জানতে পারবে। এক নম্বরই একটাই অ্যান্সার দাও, দুইটা দরকার নাই। কোলেডোকোলিথিয়াসিস। এই কোলেডোকোলিথিয়াসিস আমরা যে পড়েছিলাম যে কোলেডোকোলিথিয়াসিস এর ক্রাইটেরিয়া গুলো, সেখানে আমরা পড়েছিলাম যে ইন্টারমিডিয়েট জন্ডিস, চারকট স্ট্রাইপ, মনে আছে? জি স্যার, আমরা ইন্টারমিডিয়েট জন্ডিস, সব ইন্টারমিডিয়েট ফিভার, ছিল ইন্টারমিডিয়েট পেইন, ইন্টারমিডিয়েট ফিভার, ইন্টারমিডিয়েট জন্ডিস, ইন্টারমিডিয়েট ফিভার, সব ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তিনটা পয়েন্ট, পেইন, ফিভার এন্ড জন্ডিস। এই ইন্টারমিডিয়েট জন্ডিসটা হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। তখন আমরা ব্যাখ্যা দিছিলাম কেন কোলেডোকোলিথিয়াসিস ইন্টারমিডিয়েট জন্ডিস হবে। স্টোনটা ইম্প্যাক্ট হয়ে যাবে সিবিডি তে বা কোনো একটা জায়গাতে ইম্প্যাক্ট হবে, ওখানে ইনফ্লামেশন হবে, ইডেমা হবে, একদম বাইল যেতে পারবে না, পাস করতে পারবে না পেশেন্টটা। এরপরে কোনো অ্যান্টিবায়োটিক পেয়ে হোক বা যেভাবে হোক ইনফেকশনটা সাবসাইড করে, ইনফ্লামেশন ইডেমা সাবসাইড করে, বাইল পাস করে যায়, ফলে পেশেন্টের জন্ডিসটা একদম নর্মাল লেভেলে চলে আসে। অনেক রোগী আছে যে 1 বছর থেকে জন্ডিস, কিন্তু তুমি যখন দেখতেছো, আমি যখন দেখতেছি সে নর্মাল, কোনো জন্ডিস নেই। এরকম কোলেডোকোলিথিয়াসিসের পেশেন্টের ইন্টারমিডিয়েট জন্ডিস হয়। এই তিনটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। এর মধ্যে তুমি উদাহরণ মনে রাখো একটা একটা করে। ইন্টারমিডিয়েট জন্ডিস কোলেডোকোলিথিয়াসিস, ফ্লাকচুয়েটিং জন্ডিস পেরিঅ্যাম্বুলারি কার্সিনোমা, প্রোগ্রেসিভ জন্ডিস সিএড অফ প্যানক্রিয়াস। প্রোগ্রেসিভ জন্ডিসের আরো কিছু পড়তে চাইলে তখন পড়ো কোলাঞ্জিওকার্সিনোমা। এই দুটা মুখস্থ রাখতে হবে, বাস, আর বেশি দরকার নেই। আচ্ছা, আমরা এর আগে বিভিন্ন কিছু আমি কিছু আলাদা আলাদা টপিকস আলোচনা করতেছি, কোনো রেগুলার নয়, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে প্যাটার্ন অফ জন্ডিসটা হলো। এখন তুমি দেখো যে লিভার ফাংশন টেস্ট, আমরা কিছুক্ষণ আগে যে শকটা পড়াইছিলাম, শকে আলোচনা করছি, এখানে দেখো সিরাম বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেস, এএলটি, এএসটি, প্রথম মিনটার্ম, সিরাম অ্যালবুমিন, এই সবগুলি হচ্ছে লিভার ফাংশন টেস্ট। আমরা এখানে কিছু আলোচনা করেছি। এখন আবার এই সেই লিভার ফাংশন টেস্ট কিছু, এখানে লিভারের যে কাজ, আমরা কিভাবে বুঝবো লিভার কি কি কাজ করে? লিভার কিছু সিনথেসিস করে আমাদের শরীরে, কিছু এক্সক্রিয়েশন করে। আমরা কিভাবে বুঝবো যে লিভারের কাজ, সিনথেসিস ফাংশন কিভাবে বুঝবো? ঠিক আছে, লিভার তো বিভিন্ন রকম কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সিনথেসাইজ করে, সিনথেসিস করে। প্রোটিন ফ্যাক্টরস আর সিনথেসাইজড ইন লিভার। এখানে আমরা প্রথম মিন টাইমটা এই কারণে দেখি। প্রথম মিন টাইম যদি নরমাল থাকে, আমরা বুঝবো যে লিভারের সিনথেসিস ফাংশন ঠিক আছে। সিরাম অ্যালবুমিন এবং অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, মানে গ্লোবিউলিন লিভার এবং আদার সাইটসও প্রোডিউস হয়, এই কারণে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা আমরা দেখবো, শুধু গ্লোবিউলিন লেভেল দেখবো না। নরমাল রেশিও 2:1, মানে অ্যালবুমিন বেশি থাকবে, গ্লোবিউলিন কম থাকবে। কিন্তু লিভার যখন সিনথেসিস করতে পারবে না, অ্যালবুমিনের সিনথেসিস কমে যাবে, গ্লোবিউলিনটা নরমাল থাকবে, ফলে রেশিওটা অল্টার্ড হয়ে যাবে। ইন সিএলডি the albumin globulin ratio is altered. Markers of excretory function, কিডনিও যেমন এক্সক্রিয়েশন করে, লিভারও কিছু এক্সক্রিয়েশন করে, সিরাম বিলিরুবিন লেভেল। ও যদি ঠিক মতো বিলিরুবিন নরমাল থাকে, তাহলে আমরা বুঝবো যে ওর এক্সক্রিয়েশন লেভেল ঠিক আছে। কিন্তু সিরাম বিলিরুবিন বেড়ে যাওয়া মানে তার এক্সক্রিয়েশন কমে গেছে। মার্কার্স অফ হেপাটোসাইট ড্যামেজ, হেপাটোসাইট যে ড্যামেজ হচ্ছে আমরা এটা বুঝতে পারবো অ্যালকালাইন ফসফেটেস, এএলটি, এএসটি, এই তিনটে ইম্পর্টেন্ট। গামা গ্লুটামেট ট্রান্সপেপটাইডেস আমাদের জন্য দরকার নেই। এর আলাদা করে একটা ছক করার চেষ্টা করছি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অফ অবস্ট্রাকটিভ। এখানে এতগুলো আছে যে লিভার ফাংশন টেস্ট, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তোমাকে একটা বলো যে অবস্ট্রাকটিভ জন্ডিসের, তাহলে সিরাম অ্যালকালাইন ফসফেটেস। যদি বলে দুইটা বলো, তাহলে কনজুগেটেড বিলিরুবিন লেভেল বেশি। একটা যদি ডায়াগনোসিস, একটা যদি ইনভেস্টিগেশন জানতে চায়, সিরাম অ্যালকালাইন ফসফেটেস। দুইটা জানতে চাইলে তখন কনজুগেটেড বিলিরুবিন। তাহলে বায়োকেমিক্যাল চেঞ্জ কি কি হবে আমরা একটু সামারাইজ যদি করি, সিরাম বিলিরুবিন লেভেল, কনজুগেটেড লেভেল ইনক্রিজ অ্যালকালাইন ফসফেটেস লেভেল, এটা মোস্ট রিলায়েবল, আবার বলছি আমি, ইনক্রিজ প্রথম মিন টাইম, বাস 1 2 3 4 নম্বর প্রয়োজন নেই। অ্যালকালাইন ফসফেটেস নিয়ে কিছু ইনফরমেশন তোমরা শর্ট নোট পড়ছিলা বায়োকেমিস্ট্রিতে, সেকেন্ড ইয়ারে পড়ছিলে কিনা জানি না, আমি পড়ছিলাম। সেই অ্যালকালাইন ফসফেটেস আইসোএনজাইম একটা, আমি এমনি একটু ইনফরমেশন দিচ্ছি, এটা তোমাদের খুব বেশি লাগবে না। এটা লিভার ছাড়াও আরো পাওয়া যেতে পারে বোনস, এটা মনে রাখতে। এখানে বোন, ইন্টেস্টাইন, কিডনি, প্লাজেন্টা আছে, এটা বাদ দাও। বোন ক্যান্সারে অ্যালকালাইন ফসফেটেস বাড়বে, শুধু এটুকু যে তুমি অ্যালকালাইন ফসফেটেস দেখলা, অবস্ট্রাকটিভ জন্ডিস তার বাড়বে, কিন্তু রোগীকে তুমি দেখতেছো তার কোনো জন্ডিস নেই। কেন তার অ্যালকালাইন ফসফেটেস আর কি কারণে বাড়তে পারে? একটাই বলো স্যার, কোনো বোন ক্যান্সারে বাড়তে পারে, যদি ওদিকে যায় আর কি। এটা যাওয়া মানে অনার্স মার্কস। হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন,
এগুলো লাগবে। তোমরা বিভিন্ন সময় শুনে এসেছো ব্লিডিং টাইম, বিটিসিটি প্রথম মিন টাইম, এইগুলো ডেফিনেশন আছে, নরমাল লেভেল আছে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম মিন টাইম, আইএনআর, এপিটিটি দরকার নেই। আইএনআর হচ্ছে তোমার এটা রেশিও করে যে পেশেন্টের প্রথম মিন টাইম এবং নরমাল যে কন্ট্রোল প্রথম মিন টাইম, এটার যে রেশিওটা, এটা হচ্ছে আইএনআর। মনে করো তোমরা কি ধরতে পারতেছো? আইএনআর দেখছো চোখে? স্যার স্যার তোমরা আওয়াজ না চোখে শুনলে মনে হচ্ছে ডাটা কানেকশন আমার বুঝি স্লো হয়ে গেছে। আচ্ছা, ব্লিডিং টাইম, টাইম রিকোয়ার্ড ফর সিচুয়েশন অফ ব্লিডিং ফ্রম এ স্মল পাংচার উন্ড অফ স্কিন। ক্লটিং টাইম, টাইম রিকোয়ার্ড ফর ফরমেশন অফ পার্মানেন্ট প্ল্যাটলেট প্লাগ। আমাদের যে তোমরা ফিজিওলজিতে যে টেস্ট করছো, হাতে আঙ্গুলে প্রিক করে বা কানে প্রিক করে ব্লটিং পেপারে করছিল কি, তোমাদের হয়েছিল? হ্যাঁ স্যার ফিজিওলজি। জি ব্লিডিং, স্যার করছি স্যার। হ্যাঁ ওটা ব্লিডিং টাইম। আর ক্লটিং টাইম প্ল্যাটলেট প্লাগ ফরমেশন হয়, পার্মানেন্ট সিল করে। প্রথম মিন টাইম, টাইম রিকোয়ার্ড ফর কনভার্সন অফ প্রথম মিন টু থ্রম্ব। এটা জাস্ট মুখস্থ, তোমাদেরকে তো এটা ধরবে না, তোমরা পয়েন্ট নরমাল টাইম গুলো মুখস্থ মনে রাখো। আর একজন ডাক্তার হিসেবে এই জিনিসগুলো জানা উচিত। আর আইএনআর তো অবশ্যই জানা উচিত। মনে করো পেশেন্টের প্রথম মিন টাইম আসলো 20 সেকেন্ড, তখন আমরা 20 কে 12 দিয়ে ভাগ করে আইএনআরটা আমরা পাবো। পেশেন্টের প্রথম মিন টাইম এন্ড কন্ট্রোল প্রথম মিন টাইম, এটা রেশিওটা হচ্ছে আইএনআর। আচ্ছা, কোয়াগুলোপ্যাথি, আমরা যে অবস্ট্রাকটিভ, আমি কিছু কিছু আলাদা আলাদা টপিক, এগুলো সিরিয়াল টপিকস না। অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা প্রথম মিন টাইম ইনক্রিজ করে, আমরা বলেছি প্রথম মিন টাইম, এখানেই বলেছি যে ইনক্রিজ প্রথম মিন টাইম। প্রথম মিন টাইম ইনক্রিজ করলে পেশেন্টের কোয়াগুলেশন ভালো হবে না, ব্লিডিং ডিসঅর্ডার হবে, ব্লিডিং হবে। আমরা অপারেশন করতে যাব, সেখান থেকে সাইড থেকে অনেক ব্লিডিং হবে, কন্ট্রোল হবে না সব। এই কোয়াগুলোপ্যাথিটা কেন হয়, কিভাবে হয়? এখানে অনেকগুলো কথা আছে। ভিটামিন মেকানিজম অফ কোয়াগুলোপ্যাথি ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। এক নম্বর হচ্ছে, আমরা প্রথমে বলেছি যে লিভারে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সিনথেসিস হয়। ইম্পেয়ার্ড সিনথেসিস অফ ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। হেপাটোসাইট কাজ করতে পারে না, ফলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো অনেক তৈরি ভালো হয় না। কিভাবে হয় সেটা? biliary obstruction, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং, কেন? ল্যাক অফ bile salt in intestine, reduced absorption of fat and fat soluble vitamin like vitamin K. ভিটামিন কে এর অভাবটা কেন হয়? বাইল সল্টের অভাবে। বাইল সল্ট ঠিক মতো না থাকলে ফ্যাট সলুবল ভিটামিন অ্যাবজর্পশন হবে না। এবং বাইল সল্ট কেন আসতে পারে না অবস্ট্রাকটিভ জন্ডিসে? কারণ রাস্তা বন্ধ থাকে, সিবিডি অবস্ট্রাকশন থাকে, ফলে বাইল আসতে পারে না, বাইল সল্ট আসতে পারে না, ভিটামিন কে অ্যাবজর্পশন হতে পারে না। ফর দিস রিজন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস ক্যান নট বি সিনথেসাইজড। এখানে অনেকগুলো আছে, ফ্যাক্টর 2, 7, 9 and 10। এগুলো এটা একটা কারণ। নাম্বার 2 হচ্ছে হেপাটোসেলুলার ড্যামেজ, রিডিউস সিনথেসিস অফ অল টাইপ। অন্যান্য যে ক্লোটিং ফ্যাক্টর গুলো আছে, এগুলো সিনথেসিস কম, ওগুলো আমরা ওগুলো আমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি না। আর ইনফেকশন, যদি ওই পেশেন্টের যদি সেপ্টিসেমিয়া থাকে, কোলানজাইটিস হয়, গ্রাম নেগেটিভ ইনফেকশন, এন্ডোটক্সিক শক, ডিআইসি, এটা থেকে হতে পারে। তিনটা মেকানিজমে কোয়াগুলো অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এটা মুখস্থ করতে হবে। রিটেনের জন্য সবগুলো, ভাইবার জন্য যে 3-4টা পারো। Number 1, complication of obstructive jaundice or problems of operation in obstructive jaundice. Why? And obstructive jaundice এর পেশেন্টকে আমরা অপারেশন করতে যাব, কি কি প্রবলেম হতে পারে? নাম্বার 1 কোয়াগুলোপ্যাথি, নাম্বার 2 ইনফেকশন, পেশেন্টের কোলানজাইটিস, সেপ্টিসেমিয়া হতে পারে, উন্ড ইনফেকশন, যেখানে অপারেশন করবে সে উন্ড ইনফেকশন হতে পারে। পেশেন্ট ম্যালনারিশড, ইনএডুকেট ইনটেক আছে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকতে পারে, অথবা পেশেন্টের ম্যালিগনেন্সির জন্য সে ম্যালনিউট্রিশন থাকতে পারে। ডিলেড উন্ড হিলিং কেন হবে? পেশেন্টের ম্যালনিউট্রিশন, ম্যালিগনেন্সি। এনিমিয়া একই কারণ, তাই রিডিউস ইনটেকের জন্য এনিমিয়া হবে, ম্যালিগনেন্সির জন্য এনিমিয়া হতে পারে। পেশেন্টের ডিহাইড্রেশন হতে পারে, অবশ্যই হতে পারে না, অবশ্যই হবে, থাকবে পেশেন্টের ডিহাইড্রেশন, অ্যানোরেক্সিয়া থাকে, রিডিউস ইনটেক, ভমিটিং। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কি রকম ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে? হাইপোক্যালামিয়া এন্ড ডাইলুশনাল হাইপো, এটা কঠিন হবে তোমাদের জন্য, দরকার নাই, হাইপোক্যালামিয়া এটা মনে রাখো। হেপাটোরেনাল সিনড্রোম খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট আসবে। হেপাটিক এনকেফালোপ্যাথি, ইম্পেয়ার্ড মেটাবলিজম অফ ড্রাগস, যে কোনো লিভারের প্রবলেমে মেটাবলিজম অফ ড্রাগস কমে যাবে, কারণ লিভার হচ্ছে কনজুগেশন অফ ড্রাগস এর সাইট। মোস্ট অফ দ্য ড্রাগস আর কনজুগেটেড ইন দ্য লিভার, ড্রাগস অ্যানেস্থেটিক এজেন্ট। ফলে এই ধরনের পেশেন্টকে আমাকে ড্রাগস গুলো কম দিতে হয়,
যে নর্মাল পেশেন্টকে আমরা যে ডোজে অ্যানেস্থেটিক এজেন্ট দেই, একটা অবস্ট্রাকটিভ জন্ডিসকে তার থেকে কম ডোজে দিতে হবে। তাহলে আবার আমরা যদি প্রথম থেকে দেখি, নাম্বার 1 কমপ্লিকেশন কোয়াগুলোপ্যাথি, নাম্বার 2 ইনফেকশন, নাম্বার 3 malnutrition, নাম্বার 4 delayed wound healing, নাম্বার 5 anemia, নাম্বার 6 dehydration, নাম্বার 7 fluid in lethal venous, নাম্বার 8 hepatorenal syndrome। এই পর্যন্ত মুখস্থ থাকতেই হবে। এখন আসো কিছু কথা, এই পেশেন্টের এত এত কমপ্লিকেশন হয়, তাহলে এই পেশেন্টগুলোর আমরা কি ম্যানেজ করব? তোমার সিএ হেড অফ প্যানক্রিয়াসেও এই ম্যানেজমেন্ট লাগবে, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট অফ জন্ডিস পেশেন্ট। এখন একটা সিএ হেড অফ প্যানক্রিয়াস তোমাকে পড়া আছে, সিএ হেড অফ প্যানক্রিয়াসের পেশেন্টের অপারেশনের আগে প্রি অপারেটিভ প্রিপারেশন, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট কি হবে, এখানেও সেটা লাগবে, একই জিনিস। সিএ হেড অফ প্যানক্রিয়াস এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট সেম। ফার্স্ট পেশেন্টের কাউন্সিলিং, আমরা যে কোনো পেশেন্টের, এটা একটা কমন কথা, যে কোনো পেশেন্টের প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট তুমি কাউন্সিলিং হতে পারে। আমরা পেশেন্টকে কি কাউন্সিলিং করি, তোমাদের ওস্কিতে কাউন্সিলিং একটা বোর্ড থাকতে পারে, যে পেশেন্টকে আমরা ডায়াগনোসিস বলবো, পেশেন্টের যে ডিজিজটা হয়েছে সেই ডিজিজের ট্রিটমেন্ট অপশন গুলো বলবো, না করলে কি হবে, কোনটা কোনটা অপশন ভালো আছে, এই অল্টারনেট অপশন, এগুলো আমরা আলোচনা করবো পেশেন্টের। দিস ইজ কাউন্সিলিং। পেশেন্টের এনিমিয়া থাকলে কারেকশন অফ এনিমিয়া ব্লাড ট্রান্সফিউশন, কারেকশন অফ মেটাবলিক অ্যাবনরমালিটিস, কিভাবে মেটাবলিক অ্যাবনরমালিটিস কারেকশন করব? ওই যে একটু আগে বলেছিলাম হাইপোক্যালামিয়া থাকে, ও হাইপোক্যালামিয়া থাকলে পটাশিয়াম দিতে হবে। পটাশিয়ামটা আমরা ওরাল দিতে পারি অথবা ইন্ট্রাভেনাস দিতে পারি। খুব হাইপোক্যালামিয়া যদি লেস দেন 2.5 মিলিমোল পার লিটার হয় তাহলে ইন্ট্রাভেনাস, আর যদি 2.5 to 3.5, 3.5 নরমাল এই পর্যন্ত হলে ওরাল দেবে। আর মেটাবলিক অ্যাবনরমালিটিসের মধ্যে তার যদি ডাইলিউশনের হাইপোনেট্রিক থাকে তাহলে 5% ডিএনএস দিতে হবে। ইমপ্রুভমেন্ট অফ নিউট্রিশন, পেশেন্টের ওরাল ডায়েট বাড়াইতে হবে। এন্টারাল নিউট্রিশন ইজ বেটার দেন parenteral nutrition because enteral nutrition prevent bacterial translocation. পেশেন্টকে যখন আমরা মুখে খাওয়া যদি 5 দিন 7 দিন 10 দিন বন্ধ রাখি, আইভি ফ্লুইড দিতে থাকি, তাহলে পেশেন্টের যে কোলোনিক ব্যাকটেরিয়া গুলো এগুলো ট্রান্সলোকেশন হয়, ট্রান্সলোকেশন হলে সেপ্টিসিমিয়া হবে। কিন্তু পেশেন্টের যদি গ্রস ম্যালনারিশ থাকে তাহলে প্যারেন্টাল নিউট্রিশন দিতে হবে। আর হাই ইনটেক অফ কার্বোহাইড্রেট, লিভারের গ্লাইকোজেন লেভেলটাকে বাড়াতে। তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে একটু? না স্যার, কঠিন। বাহ, তাহলে তো ভালো। প্রিভেনশন অফ ইনফেকশন, যেহেতু আমাদের ইনফেকশনের চান্স থাকে, পেশেন্টের আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। এন্ড কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি, কিভাবে কোয়াগুলোপ্যাথি কারেকশন করব? ইন্ট্রাভেনাস ভিটামিন কে 10 মিলিগ্রাম ডেইলি আনটিল প্রথমিন টাইম অর আইএনআর বিকামস নরমাল। আর এটা হচ্ছে যে আমাদের এত সময় নেই, ইমার্জেন্সি অপারেশন করব, 3 দিন 4 দিন 5 দিন ভিটামিন কে দিতে পারবো না, সময় নেই, ইমার্জেন্সি অপারেশন, তখন আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব, সেখানে তার প্লাজমার মধ্যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো অ্যাভেলেবেল আছে, এই কারণে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এখন তুমি দিনাজপুরে আসো, আমি রংপুরে, এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নাই। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা তৈরি করতে গেলে একটা প্রসিডিউরের মধ্যে যেতে হবে। তখন আমরা কি করবো, আমরা ফ্রেশ ব্লাড দিব। ফ্রেশ ব্লাডের মধ্যে ফ্রেশ প্লাজমা আছে, সেখানে কোয়াগুলেশন ফ্যাক্টর, ফ্রেশ ব্লাড, নট স্টোরড ব্লাড। এন্ড প্রিভেনশন অফ হেপাটোরেনাল সিনড্রোম। তাহলে আমাদের এই প্রবলেম ছিল, এই প্রবলেম অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে, তুমি যদি প্রবলেম মুখস্থ করো তাহলে প্রবলেম ধরে ধরে ম্যানেজমেন্ট করা যাবে। আর বেশি আমাদের পড়া নাই, অল্প পড়া আছে। আর হেপাটিক এনকেফালোপ্যাথি আলোচনা করব না, থাক। হেপাটোরেনাল সিনড্রোম আলোচনা করে আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ। এটা শর্ট নোট আসতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হেপাটোরেনাল সিনড্রোম? acute renal failure in a jaundiced patient without having pre-existing renal pathology, যেখানে পেশেন্ট শব্দটা হবে jaundiced patient, acute renal failure not chronic, in a jaundiced patient without having pre-existing renal pathology, তার আগে থেকে কোনো রেনাল প্যাথোলজি ছিল না, তার ইউরিন আউটপুট নরমাল ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ইউরিন আউটপুট কমে গেল। কেমন কমলো? লেস দেন 40 মিলিলিটার পার আওয়ার, তখন আমরা বলবো হেপাটোরেনাল সিনড্রোম। অনেকে বলবে যে 300 ml 400 ml 500 ml, আমরা এটা বলবো না, কারণ আমাদের এটা 40 ml পার আওয়ার, এটা একটা স্ট্যান্ডার্ড। 40 ml পার ইউরিন আউটপুট।
এটিওলজি এক্সাক্ট মেকানিজম অফ হেপাটোরেনাল সিনড্রোম ইজ আননোন, কিন্তু কিছু ধারণা আছে, যেমন এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ কনজুগেটেড বিলিরুবিন ইন রেনাল টিউবুলস প্রডিউস একুট টিউবুলার নেক্রোসিস। কথাটা ধরতে পেরেছো? যে কনজুগেটেড বিলিরুবিন লেভেলটা যে ব্লাডে বেড়ে গেছে, এই কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলুবল, এই কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলুবল, সে গ্লোমেরুলার মেমব্রেন পাস করে চলে গেল, যে সে রেনাল টিউবুলে ওখানে ডিপোজিট হয়, রেনাল টিউবুলে ডিপোজিট হয়ে সে টিউবুলার নেক্রোসিস করে। এটা একটা মেকানিজম। আবার এন্ডোটক্সিন শক হয়ে যদি এন্ডোটক্সিন, সেই এন্ডোটক্সিন একইভাবে সে গ্লোমেরুলার মেমব্রেন ক্রস করে রেনাল টিউবুলে যে জমা হবে, এখানেও সে একুট টিউবুলার নেক্রোসিস। এই দুইটা। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেনাল হাইপোপারফিউশন। পেশেন্টের ডিহাইড্রেশন থাকে, ওই অবস্থাতে অপারেশন শুরু হয়, ওই অবস্থায় যদি পেশেন্টের ডিহাইড্রেশনটা যদি তার বেড়ে যায়, পেশেন্টের রেনাল হাইপোপারফিউশন হয়। কিভাবে হাইপোপারফিউশন হতে পারে? এই ডিহাইড্রেশনের কারণে ওর রেনাল কর্টিক্যাল ইসকেমিয়া হয়, ভাস্কুলার শান্ট হয়। এটা একটা। আরেকটা হচ্ছে প্রি অপারেটিভ আগে থেকে তার হাইপোভোলেমিয়া থাকে, আর হচ্ছে এন্ডোটক্সিক শকের জন্য হাইপোটেনশন হতে পারে। এই কারণে পেশেন্টের হাইড্রেশন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের হাইড্রেশন যেমন মেনটেন করতে হয়, তেমনি ইভেন পার অপারেটিভ ডায়ুরেসিসও করতে হয়, যে আমাদের ইউরিন আউটপুটটা পার অপারেটিভ বা পোস্ট অপারেটিভ বাড়ায় দিতে হয়, যেন ইউরিন আউট এই বিলিরুবিনটা বের হয়ে যায় শরীর থেকে, কনজুগেট বিলিরুবিনটা যেন কমে যায়। আর 4 নম্বর পয়েন্টটা তোমাদের এত ইম্পর্টেন্ট না, তোমাদের নাম্বার 1, 2, 3 মনে রাখো। হেপাটোরেনাল সিনড্রোম একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, এটা হচ্ছে এন্ডোটক্সিন, আর এটা হচ্ছে হাইপোপারফিউশন। এখন ডেফিনেশন পাইলে, এটিওলজি পাইলে। আর কিভাবে আমরা প্রিভেনশন করব? একটা হচ্ছে প্রিভেনশন যেন না হয়, আর এটা হচ্ছে ট্রিটমেন্ট। যদি হয়ে গেল হেপাটোরেনাল সিনড্রোম, তার ট্রিটমেন্ট কি করব? আর হেপাটোরেনাল সিনড্রোম যেন না হয়, তার জন্য অ্যানেস্থেটিস্ট খুব চেষ্টা করবে। আমরা অপারেশনের আগেই পেশেন্টের এডুকেট হাইড্রেশন দেব, প্রি অপারেটিভ এডুকেট হাইড্রেশন বাই 5% ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন। ওর জন্য অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক, যেন অ্যান্টিটক্সিক শক না হয়। এডিকুয়েট গাট মোটিলিটি দেব, ল্যাকটোলোজ, গাট মোটিলিটি দেব যেন স্টুল ফ্লাশ আউট হয়ে যায়, ব্যাকটেরিয়া ফ্লাশ আউট। কনস্টিপেশন রাখা যাবে না। তোমরা হেপাটাইটিসে পড়েছো না? হেপাটাইটিসেও পড়েছো তোমরা, যে হেপাটোরেনাল হেপাটিক এনকেফালোপ্যাথি হয়, ওটা একটা কজ হেপাটিক। আমরা ব্যাকটেরিয়াকে বের করে দিই। ইন্ডাকশন অফ ডায়ুরেসিস এট দ্য টাইম অফ ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, ইন্ট্রাভেনাস অসমোটিক্স, মেনিটল অর ফুসিমাইড। তাহলে প্রিভেনশন অফ হেপাটোরেনাল সিনড্রোম 4টা পয়েন্ট। হেপাটোরেনাল সিনড্রোমের ডেফিনিশন, এটিওলজি, প্রিভেনশন, এন্ড হয়ে গেল। আমরা এত ম্যানেজ করার পর হলো তার ট্রিটমেন্ট কি করব? ইফ ইউরিন আউটপুট falls than 40 মিলিলিটার পার আওয়ার, ওটা হবে ফ্রিকোয়েন্ট, শব্দটা হবে ফ্রিকোয়েন্ট চেক দ্য ক্যাথেটার। ফ্রিরেট না শব্দটা, তো ফ্রিকোয়েন্ট চেক দ্য ক্যাথেটার এন্ড ইনফর্ম দ্য অ্যানেস্থেটিস্ট। আমরা ক্যাথেটারটা চেক করে দেখবো যে 40 ml পার আওয়ার, তখন অ্যানেস্থেটিস্টকে জানাবো। তখন অ্যানেস্থেটিস্ট কি করবে? এডুকেট হাইড্রেশন দেবে 5% ডিএনএস, ইনজেকশন মেনিটল, ফার্স্ট টাইম 200 মিলিলিটার আইভি বোলাস। তারপরে ইউরিন আউটপুট বাড়তেছে না, তখন কি করবে? ইনজেকশন ফুসিমাইড। তারপরে ইউরিন আউট বাড়তেছে, তখন কি করবে? ইনজেকশন ডোপামাইন এন্ড হিমোডায়ালিসিস। একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে নাই, লেখা নাই, যে এই যে পোস্ট অপারেটিভ এই যে হেপাটোরেনাল সিনড্রোম হয়, এটিওলজি এখানে আছে, যে মোস্ট অফ দ্য হেপাটোরেনাল সিনড্রোম গুলো হয় যে পোস্ট অপারেটিভ পিরিয়ড, ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। কেন হয় ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড? একটা অপারেশন হচ্ছে, পেশেন্টের পেইন হয়, যদি ঠিক মতো পেইন ম্যানেজমেন্ট না হয়, পেশেন্টের যদি পেইন বাড়ে, তাহলে মানে এখানে রেনাল ইস্কিমিয়া হয়। পেশেন্টের পেইন বাড়লে ইস্কিমিয়া হয় এখানে। এই কারণে পেইন ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা মোটামুটি এতটুকুই পড়া আজকের জন্য, খুব বেশি না, সব বেসিক পড়া। হেপাটোরেনাল সিনড্রোম ডেফিনিশন, এটিওলজি, প্রিভেনশন অফ হেপাটোরেনাল সিনড্রোম এন্ড ট্রিটমেন্ট। এর মধ্যে তোমাদের আর কোনোটা লাগবে আজকে? এই সব পড়ার শেষে এটা পড়বা, আগে পড়লে বুঝতে পারবা। তাহলে আমরা এটা আলোচনা করব না আর। 1 নাম্বার হেমোলাইটিক এনিমিয়াতে আনকনজুগেটেড বিলিরুবিন, অবস্ট্রাকটিভ জন্ডিসে কনজুগেটেড বিলিরুবিন, এই দুইটা কথা। হলমার্কস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস: ডিপ জন্ডিস, ইচিং, পেল স্টুল, ডার্ক ইউরিন, স্ক্র্যাচ মার্ক।
এটিওলজি অফ অবস্ট্রাকটিভ জন্ডিস তোমরা জানো। প্যাটার্ন অফ জন্ডিস: প্রোগ্রেসিভ জন্ডিস, ফ্লাকচুয়েটিং জন্ডিস এন্ড ইন্টারমিডিয়েট জন্ডিস। প্রোগ্রেসিভ, ফ্লাকচুয়েটিং এন্ড ইন্টারমিডিয়েট। প্রোগ্রেসিভ জন্ডিস সিরোয়েড অফ প্যানক্রিয়াস, ফ্লাকচুয়েটিং পেরিয়াম্বুলারি কার্সিনোমা, ইন্টারমিডিয়েট জন্ডিস কোলোরেগোলিথিস। একটা করে মুখস্থ করো। লিভার ফাংশন টেস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য সিরাম অ্যালকালাইন ফসফেটেস। নাম্বার 2 কনজুগেটেড বিলিরুবিন। বায়োকেমিক্যাল চেঞ্জ ইন অবস্ট্রাকটিভ জন্ডিস: ইনক্রিজড বিলিরুবিন, ইনক্রিজ অ্যালকালাইন ফসফেটেস, ইনক্রিজ প্রথমিন টাইম। এই তিনটা আর দরকার নাই, এটা বলার কিছু নাই। কোয়াগুলোপ্যাথি কেন হয়? ভিটামিন কে ডিপেন্ডেন্ট। একটাই যদি বলতে চাও একটা বলো, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস হয় না, এটাই একটা কজ। ভাইবার জন্য অ্যানসার একটা। কমপ্লিকেশনস মুখস্থ করতে হবে: কোয়াগুলোপ্যাথি, ইনফেকশন, ম্যালনিউট্রিশন, ডিলেড ইনহেলিং, ডিহাইড্রেশন, ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স। হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটোরেনাল সিনড্রোম। প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এনিমিয়া কারেকশন করব, মেটাবলিক অ্যাবনরমালিটি, হাইপোক্যালামিয়া কারেকশন করব, ইমপ্রুভমেন্ট অফ নিউট্রিশন, প্রিভেনশন অফ ইনফেকশন, কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি এন্ড হেপাটোরেনাল সিনড্রোম কিভাবে প্রিভেনশন করব, হয়ে গেল মোটামুটি। আর কিছু লাগবে তোমাদের আজকে? স্যার আজকে লাগবে স্যার, তো দুটো কোশ্চেন আছে স্যার। বলো। স্যার এই যে আপনি বললেন যে কনজুগেটিভ ডিরেক্ট বিলিরুবিন, এটা তো ব্লাডে আমরা মাপি না নরমালি, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে তো মাপা লাগছে স্যার ওটা। তুমি তো মাপো না কোনোটাই। শোনো, যখন লিভার সিরাম বিলিরুবিন যখন আমরা সিরাম বিলিরুবিন লিখে দিই স্যার। আমরা যে সিরাম বিলিরুবিন করি, আমরা যে অ্যাডভাইস করি, আমরা শুধু লিখি সিরাম বিলিরুবিন। শুধু সিরাম বিলিরুবিন অ্যাডভাইস দিয়ে আমরা বলতে পারবো না এটা কনজুগেটেড না আনকনজুগেটেড। আমাদেরকে উল্লেখ করে দিতে হবে অ্যাডভাইসে, প্রেসক্রিপশনে আমরা যদি উল্লেখ করে দেই যে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট, তখন ওরা আলাদা করে মেজার করবে। ওরা নরমালি মেজার করে ওদের খরচ কম। আলাদা করে যখন ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট করবে তখন ওদের খরচটা ওরা উল্লেখ করে দিতে হবে। আমরা সাধারণত বুঝতে পেরেছো? ওটা আলাদা টেস্ট আর আলাদা মেথড আছে, কোনটাতে ডিরেক্ট পাবো। যে মানে আইএনআর কেন করলাম স্যার? আমরা তো শুধু প্রথমে টাইম দিলে তো বুঝতে পারতাম। আইএনআর ইম্পর্টেন্ট। প্রথমে টাইম করেও আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কত আছে, তারপরেও আমরা একটা রেশিও করি, তখন এই রেশিওটাও দেখতে চায় সবাই, আইএনআর কত আছে, পেশেন্টের আইএনআর কত আছে। এখানে দেখো একটা পয়েন্ট আছে যে আমরা এখানে দেখলেই বুঝতে পারবা, নরমাল প্রথমিন টাইম 12 সেকেন্ড। এখানে নিচে একটা কথা লেখা আছে প্লাস 3 সেকেন্ড নরমাল। মানে আমরা পেশেন্টের যখনই আমরা 14 সেকেন্ড, 13 সেকেন্ড বা 15 সেকেন্ড পাবো, তখন পর্যন্ত আমরা প্রথমিন টাইমকে আমরা নরমাল ধরবো। কিন্তু আইএনআর করলে আমরা দেখবো যে 1.2 বা 1.3 হয়ে গেছে। আমরা আইএনআরটাকে একটা মেজার করা হয় আইএনআর। আরেকটা আছে এপিটি, আমরা করি না, তো তোমাদের কোনো জানো তো। আমরা কিন্তু আইএনআর নেই না, আমরা কিন্তু প্রথমিন টাইম পর্যন্ত বেশি দিই। কিন্তু তোমার মেডিসিন স্পেশালিস্টরা বলো বা সবাই কিন্তু ওরা আইএনআরটাকে দেয়। আমরা দেই প্রথমিন টাইম, মাঝে মাঝে দেই, আইএনআরও দেই, করে ফেলে। প্রথমিন টাইম দিলে আইএনআরও করে ফেলে, কারণ ওরা তো যে ভাগ দিয়ে করে ফেলবে রেশিও, কোনো অসুবিধা। আর কোনো কোশ্চেন তোমাদের কাছে? এটা ইম্পর্টেন্ট হয়েছে আজকে ক্লাস। জি স্যার, ইম্পর্টেন্ট। এবং এখানে অনেকগুলো কথা আছে, বেসিক কথাবার্তা, এবং তোমরা ক্লাস করছো। তোমাদের সিহেড অফ প্যানক্রিয়াস কেমন হয়েছে আমি জানি না, তো যদি বলতো আমাকে, তারপরে আমি না হলে একটু সিহেড অফ প্যানক্রিয়াস। এরপরে তো আমার আর ক্লাস নাই, মানে আমার আর পড়ানোর কিছু নাই। তোমাদের কোনো কিছু লাগবে পড়া, বলো তো। লাগবে বলতে জিআইটি সিস্টেমটা ভাগ করে দেওয়ার কথা স্যার। জিআইটি তো কিছুই পাওয়া যায় না। বাকি আছে, কি কি পড়া বাকি আছে বলো তো? স্যারকে তো রেকটাম দিছে, স্টোমাক, ইসোফেগাস। আমি তোমাকে বলি, যখন তারিক স্যার বলছে স্যারকে যে স্যার আমার তো পড়া শেষ, তখন রেকটাম দিছে। কিন্তু আমি ওইভাবে স্যারকে বলবো না। আমি জানতে চাই তোমাদের কি কি বাকি আছে, আমি চয়েস করবো যে কোনো কিছু পড়ানো যায়। স্যার আপনি তাহলে চয়েস করেন স্যার। প্রথমে আমাদের বাকি যেমন স্টোমাকের কোনো কিছুই পড়ানো হয়নি স্যার। স্টোমাক এসব কিছু পড়ানো হয়নি। কি বলো? স্যার পড়ানো হয় নাই? না স্যার, স্যার স্টোমাক পর্যন্ত আসছিল সালাম স্যার, তারপরে আসে নাই নিচে। মানে কি স্টোমাক টাচ করে নাই? না স্যার, পিইউডি স্টোমাকটা পড়াইছে স্যার। কই পড়াইল সালাম একদিন লেকচার। আরে সালাম স্যার, স্যার এটা সেই প্রথমে পুরো সম্পূর্ণ লেকচার ছিল না এটার। স্যার অর্ধেক ছিল লেকচারটা স্টোমাকের, মানে ট্রিটমেন্ট এগুলো এভাবে পড়াইছিল না। আমাদের এসোফেগাস পড়াইছে স্যার, এসোফেগাস পড়াইছে স্যার। এসোফেগাসটা শেষ ছিল সম্পূর্ণ, কিন্তু স্টোমাকের
অর্ধেক ক্লাস নিছিল আর বাকি অর্ধেক নিছিল না। অর্ধেক পড়াইছে, বাকি অর্ধেক পড়ায়নি। আচ্ছা, আবার তো স্যার আবার সিলেবাস শুরু করছে স্যার আবার অনলাইনে। কি শুরু করছে? সিলেবাস শুরু করছে আবার, মানে সিলেবাসটা আবার শুরু করছে স্যার। আমি স্যারকে তাহলে জিজ্ঞেস করতে পারি, স্যার আমি স্ট্রোকটা পড়াই দিই? স্যার যদি হ্যাঁ বলে, স্যার আপনি আমি স্ট্রোক শুরু করেন। স্ট্রোক তোমাদেরকে আমি খুব সুন্দর করে পড়াই দিই, ঠিক আছে? আর স্যার এটাই করেন। আর স্যার, স্যার স্ট্রোক রিলেটেড যত ডিজাইন সব পড়াই দেন স্যার আপনি, মানে সার্জারিতে যা আমি লাগবে। তোমাদের যদি সময় পাই, আমি তোমাদের স্ট্রোক আমি পড়াই দিই, ঠিক আছে? জি স্যার এটাই। এরপরে যে তোমার আর ইন্টেস্টাইনও আর আছে, স্যার কোলন তো পড়াচ্ছে, জয় স্যার কোলন পড়াচ্ছে স্যার, জয় স্যারকে দিছে ঠিক আছে, তাহলে উনি সে কোলন। কোলন রেক্টাম ওনারা দুজন হ্যাঁ পড়াক, স্যার এসোফেগাস পড়াক। জি স্যার। আমি, আচ্ছা তোমাদের এমনি ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন গুলো পড়ানো হয়েছে? স্যার এই যে ভালভোলাস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এগুলো কোনো ক্লাস হয় না এখনো। কি বলো তোমাদের তো তারপর পড়ানো। জি স্যার। স্যার এই জন্য বললাম স্যার অনেক পড়ানো বাকি এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপর আমি স্যার আজকে ইন্টারেস্টটা পারফরমেশন হচ্ছে, পারফরমেশন করে নি স্যার। কি বলো, অনেক ইম্পর্টেন্ট পড়া বাকি। ঠিক স্যার আছে, ওই জন্য কথা বলেন, ঠিক স্যার আছে? স্যারের সাথে তোমাদের কথা এখন বলে যে ওইটা একটু ইয়ে করেন স্যার। আমি স্যার যদি স্টোমাক বলুক, পারফোরেশন বলুক, অবস্ট্রাকশন বলুক, যেটাই বলুক আমি পড়াই দেবো, অসুবিধা নেই। ওকে আচ্ছা, স্যার। তোমাদের কি আজকের ক্লাস বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার বুঝতে অসুবিধা নেই স্যার। আচ্ছা, তাহলে ঠিক অন আছে, করেন। তোমাদের খোদা হাফেজ, ভালো আচ্ছা থাকো। স্যার। ওকে। ঠিক আছে স্যার। স্যার স্যার। আচ্ছা। স্যার আগে